হ্যালো, আপনারা যারা আমাকে শুনছেন, আমি নায়লা বাড়ি আছি আপনাদের সাথে। ডিসকাশনের বা পডকাস্টিংয়ের যে ইস্যুটা, সেটা হচ্ছে যে সংসার ইটসেলফ একটা সোশ্যাল বন্ডিং, একটা সোশ্যাল বাইন্ডিং। বাট দ্য থিং ইজ, এই সংসারের যে পুরো ব্যাপারটা, সেটা আমরা একদমই ক্লিয়ার না। সংসারের সম্পর্কগুলো, আই হ্যাভ সিন সো মেনি কাপলস যাদেরকে বাইরে থেকে দেখলে অনেক হ্যাপি কাপল মনে হয়, বাট আপনি যদি তাদেরকে একটু গভীরভাবে দেখেন বা আপনি যদি তাদেরকে একটু ভালোভাবে অবজার্ভ করেন, তাহলে বুঝবেন যে এই কাপলগুলো হ্যাপিনেস ইজ সামথিং যেটা মানুষকে উৎফুল্ল রাখে, কিন্তু মোস্ট অফ দি কেসেস কাপলদের মধ্যে হ্যাপিনেসটা থাকে না। আর এই হ্যাপিনেসটা না থাকার বড় কারণ হচ্ছে এক্সপেকটেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আমরা যেটাকে কম্প্রোমাইজ বলি, একটা শব্দ আছে আমাদের সবারই খুব পরিচিত, যেটাকে আমরা কম্প্রোমাইজ হিসেবে আখ্যায়িত করতে চাই আমাদের জীবনে। কম্প্রোমাইজ এমন একটা শব্দ, যে শব্দটা আমাদের কাছে শুনলেই মনে হয় যে আমাকে কম্প্রোমাইজ করতে হবে, তার মানে আমাকে ছাড় দিতে হবে। বাট আমরা এই জিনিসটা একবারও চিন্তা করি না যে যে মানুষটাকে আসলে আমরা কম্প্রোমাইজ করতে বলি, ওই মানুষটা কম্প্রোমাইজের জন্য প্রিপেয়ার কিনা। সো কম্প্রোমাইজ, আমি যদি কম্প্রোমাইজকে শব্দটাকে বাদ দিয়ে দিই, যেটাকে আমরা বলছি কম্প্রোমাইজ বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি যে কম্প্রোমাইজ কিন্তু মানুষের লাইফে সাপ্রেশন তৈরি করে। অ্যান্ড হোয়াট ইজ সাপ্রেশন? সাপ্রেশনটা হচ্ছে যে আমি যেটা চাই, আমি যখন সেটা করতে পারছি না, সেটা দিস ইজ কল্ড সাপ্রেশন। এই সাপ্রেশনটা একটা সময় মেন্টাল হেলথের জন্য খুব বাজে একটা এফেক্ট করতে পারে, এবং তাই হয় প্রত্যেকটা মানুষই সেই তার কনজুগাল লাইফে একা একা হয়ে যায়, যে যার মতো জীবন যাপন করে। বলতে ইটস কাইন্ড অফ এন প্যারেন্টহুড অনলি, এটা কিন্তু আর পরস্পরের জন্য থাকে না। বাস্তবতা হচ্ছে যেই পার্সপেক্টিভে আমাদের দেশে বিয়ে করানো হয় বা যে পার্সপেক্টিভে আমাদের দেশে সংসার জিনিসটাকে তৈরি করা হয়, বলা হয় যে একজন আরেকজনের জন্য থাকবে এবং সারা জীবনই তোমরা পরস্পরের জন্য থাকবে। এই যে পুরো যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু ভ্যালিড হয় না, এই জন্য যে কনসেপ্টের ভেতরে যে মূল সমস্যাটা, সেটা হচ্ছে আমাদেরকে কখনোই বোঝানো হয় না যে লাইফ ইজ নট এ কম্প্রোমাইজ, life is the balance of expectation and acceptance. Is something যেটা আমি আমার এক ধরনের চাওয়া পাওয়া আছে। পাবলিকলি আমি নিজেকে কিভাবে শো অফ করতে চাই, আমি আমার হাজব্যান্ডের কাছে কিভাবে নিজেকে শো অফ করতে চাই, আমি আমার পার্টনারের কাছে কিভাবে শো অফ করতে চাই, আমি আমার বাচ্চাদের কাছে নিজেকে কিভাবে দেখাতে চাই। সবাই তো আদর্শ হিসেবেই নিজেকে প্রকাশ করতে চায়, এবং এটা চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, কারণ তারা নিজেরা খুব গোছানো। প্রত্যেকটা মানুষই চেষ্টা করে তার নিজেদের মতো করে গুছিয়ে তারপর কাজটা করা। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এক্সপেকটেশনের পর থাকে অ্যাকসেপ্টেন্স, যেটা ওই অ্যাকসেপ্টেন্সের জায়গায় একটু এসে ঝামেলা হয়ে যায়। কারণ ডমিনেটিং ক্যারেক্টারগুলো যখন তার পার্টনারের সাথে ম্যাচ করতে পারে না, দুই পক্ষই যখন ডমিনেন্সের মধ্যে থাকে, অ্যাকসেপ্টেন্সের বিষয়ে কাজ করে না। ডমিনেন্স কিন্তু ব্যক্তিত্বের অংশ। আপনি ব্যক্তিত্বকে বাদ দিয়ে একটা সম্পর্ককে কখনো স্টাবলিশ করতে পারবেন না। ডমিনেন্স এমন একটা শব্দ, পার্সোনালিটির এমন একটা জায়গা, ভীষণ ইগোয়েস্টিক পার্সনরাই বেসিক্যালি ডমিনেটিং হয়, এবং যারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট বলতে আমি বোঝাচ্ছি যেসব মানুষ নিজেরা ফাইট করে তাদের ইন্ডিপেন্ডেন্সটাকে সিকিওর করেছে, সেই মানুষগুলোর মধ্যে ডমিনেন্স অনেক বেশি থাকে, এবং তারা ডমিনেন্স বলতে আরেকজনকে সাপ্রেস করে রাখাটাকেই বোঝায়। হোয়াট ইজ কল্ড সাপ্রেশন? সাপ্রেশন ইজ কাইন্ড অফ যে অপরপক্ষ কখনো উজ্জীবিত হয়ে উঠতে পারবে না। গণতন্ত্র বলে এখানে কোনো কথা নেই, পুরোপুরি এটা রাজতন্ত্রই চলে। তো সংসার জীবনে কাউকে না কাউকে ডমিনেটিং হতে হয়, কাউকে না কাউকে আবার ওই পুরো ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারতে হয়।
এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হয়ে থাকে, একটা লাভ রিলেশন অথবা একটা কাপল গোল, বা আমরা এটাকে যদি বলি তাহলে কিন্তু আমরা একটু জানে বামে যেদিকেই তাকাই না কেন আমরা দেখব এক পক্ষ ডমিনেটিং, আর এক পক্ষ চুপচাপ শুনে যাচ্ছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এটা নিয়ে কোনো আলাপ করছে না বা এটা নিয়ে তার কোনো কমপ্লেইন নাই। যারাই কমপ্লেইন করছে, যখনই কমপ্লেইন হচ্ছে তখনই কিন্তু একটা হিটিং হচ্ছে, তখনই মনে হচ্ছে যে না এই সংসারটা আসলে টিকবে না। যখনই হিচিং হচ্ছে তখনই মনে হচ্ছে এটাকে ছেড়ে ছুড়ে দিয়ে আমি চলে যাই। আমাদের সোসাইটিতে একটা সংসার মানেই ছেলেদের ডমিনেন্স। এই কারণে আমাদের দেশে মেয়েরা খুব সাপ্রেসড ফিল করে। আমাদের দেশ বা আমাদের রিজিয়নে যারা কিনা নিজেরা ইনকাম করে, যাদেরকে কোনো সোশ্যাল সিকিউরিটি মানি ইস্যু করা হয় না, বা যাদের কোনো রকম কোনো কন্ট্রিবিউশনের জন্য যাদেরকে আসলে অ্যাপ্রিসিয়েট করা হয় না, আমরা যারা এই রিজিয়নে বড় হয়েছি, দুঃখজনকভাবেও ভাবে এটা সত্যি যে আমাদেরকে কখনোই কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হয় না। আমি ধরে নিচ্ছি যে আমি ট্যাক্স দিই, আমি একজন ট্যাক্স পেয়ার, এবং আমি আমার দেশের ট্যাক্সের মাধ্যমেই আমি কিন্তু বিভিন্ন রকম সার্ভিস পেয়ে থাকি। রাস্তাঘাট, মেডিকেল বা শিক্ষা ব্যবস্থা, আমার লাইফস্টাইল অনেক ইজি করা, সব কিছুই কিন্তু সরকার আমার ট্যাক্সের টাকা দিয়েই করছে। আমি ট্যাক্স দিচ্ছি, কিন্তু কন্টিনিউয়াসলি আমি ট্যাক্স দিচ্ছি। আমি রেগুলার ট্যাক্স পেয়ার। কারণ আপনি এক বছর ট্যাক্স দিবেন, পরের বছর আপনি ট্যাক্স দিবেন না, এটা তো হয় না। আপনাকে ট্যাক্স পেপার সাবমিট করতেই হবে। বাট মজার ব্যাপার হলো যে আপনি যখন ট্যাক্স পেপার সাবমিট করছেন, আপনি যখন ট্যাক্স দিচ্ছেন, আপনি গুনে গুনে যে কত টাকা ট্যাক্স দেওয়া উচিত আপনি সেই কত টাকাই আপনি ট্যাক্স দিচ্ছেন। দেওয়ার পরেও আপনি যখন কোনো কাজ করতে পারছেন না, কোনো কারণে আপনি বেকার অবস্থায় আছেন, আপনাকে আপনার সোসাইটি কিন্তু সোশ্যাল সিকিউরিটি দেয় না। এটা আমাদের দেশের কথা আমি বলছি, বাংলাদেশের কথা বলছি, ইন্ডিয়ার কথাও বলছি। দেখুন, আমার ক্যারিয়ারের ইনফ্যাক্ট 17 বছর পার করছি। আমার ক্যারিয়ারের 17 বছরের এই ক্যারিয়ারের আমার কন্ট্রিবিউশন ছিল আমার দেশের প্রতি, এবং আমার কন্ট্রিবিউশন ছিল আমার মানুষের জন্য। দুঃখজনক হলেও সত্যি যে আমি যখন খুব ঝামেলায় পড়েছি ফিনান্সিয়ালি, তখন কিন্তু আমার ফ্যামিলি ছাড়া আমার সোশ্যাল সিকিউরিটির আমার পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি। আমার ফ্যামিলি, আমার খুব ক্লোজ ফ্রেন্ডস, যাদেরকে আমি বলতে পারি যে যারা ভীষণ আমার বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছে, অবভিয়াসলি আমি তাদেরকে তো বলবো যে তারা আমার ক্লোজ ফ্রেন্ডস। এই বন্ধুরা এসে আমাকে তখন ফিনান্সিয়ালি সাপোর্ট দিয়েছে। গত 4 বছর আমার বাচ্চা হওয়ার আগে থেকে, তো প্রেগন্যান্সির টাইম থেকে তো আমি চাইলেও কাজ করতে পারিনি। ঘরে বসে আমি যতটুকু কাজ করতে পেরেছি ওইটুকুই। এর বাইরে তো বাইরে গিয়ে যে খুব বেশি কিছু করা, সেটা তো আমার পক্ষে সম্ভব হয়নি। ঘরে বসে টুকটাক কনসালটেন্সি বা টুকটাক কাজ করা, যেটা আমি টুকটাক এই জন্য বলছি যে এই মানুষটা 18 ঘন্টা কাজ করে অভ্যস্ত। সে হঠাৎ করে ঘরে বসে থেকে জয় করুক না কেন, তার কাছে এটা কাজ মনে হয় না। যে মানুষটা পিয়ারে কাজ করে অভ্যস্ত, সে যদি হঠাৎ করে ঘরে বসে কোনো একটা কিছু ক্রিয়েট করে, এটা তার জন্য খুব একটা আরামদায়ক না। কারণ সে তো মানুষের সাথে কথা বলে অভ্যস্ত, সে তো মানুষের সাথে কমিউনিকেট করে অভ্যস্ত, সে তো প্রচুর মানুষকে চিনে অভ্যস্ত, তাদের সাথে বিভিন্ন ব্যবসার কথা বলে অভ্যস্ত, ব্যবসার বিষয় নিয়ে আলাপ করা, ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো করে অভ্যস্ত। সেইটা যখন সে মানুষটা পারে না, সে যখন ঘরে বসে যায়, তখন তো তার কোনো প্রোডাক্টিভ কিছু থাকে না। অ্যান্ড এই মানুষটা যখন ঘরে বসে থাকে, নর্মালি তো ঘরে বসে ছিল না। প্রথম বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে বাচ্চাটার 2 বছর পার হতে না হতে আবার আরেকটা বাচ্চা হয়েছে, এবং তারপরে ওই বাচ্চাটাও হয়েছে, হওয়ার পরে বড় হয়েছে, ওটাকেও সময় দিয়েছি সম্পূর্ণ। কিন্তু আমার সোসাইটি থেকে কিন্তু আমাকে কোনো কন্ট্রিবিউট করা হয়নি যে আমি যে ঘরে বসে আছি, আমার খাবারের জন্য হলেও, বেসিক খাবারের জন্য হলেও আমার কিছু দরকার ছিল ওই সময়। কারণ আমি ট্যাক্স পেয়ার এবং আমার তো কন্ট্রিবিউশন আছে, কিন্তু সোশ্যাল সিকিউরিটি হিসেবে আমাকে কিন্তু কোনো কিছু দেওয়া হয়নি। এমনকি আমি অ্যাজ এ প্রেগনেন্ট মাদার
কোনো জায়গা থেকে কোনো রকম কোনো হেল্প বা সোশ্যাল সিকিউরিটি হোয়াট এভার ইউ সে, মানে সাপোর্ট, এটা আমি সোশ্যালি পাইনি। কাকে সাপোর্ট করতে হয়েছে? সাপোর্ট করতে হয়েছে আমার বাবা মাকে, সাপোর্ট করতে হয়েছে আমার সম্পূর্ণভাবে ফ্যামিলি, সাপোর্ট করতে হয়েছে আমার হাজব্যান্ডকে। বিকজ তার কন্ট্রিবিউশন ছাড়া, তার কাজ করা ছাড়া তো এরপরে আর কোনো কিছু করার থাকে না। মানে এরপরে আমাকে আর কি হেল্প করবে? বাংলাদেশের মেন্টাল জায়গা, মানে মেন্টালি বাংলাদেশের মানুষরা হচ্ছে এই লেভেলে যে যেহেতু তোমার হাজব্যান্ড আছে তাহলে তোমার হাজব্যান্ডই তোমার টেক কেয়ার করবে। আমি অস্বীকার করছি না যে হাজব্যান্ডই টেক কেয়ার করবে, কিন্তু তার মানে এই না যে আমার হাজব্যান্ড আমার টেক কেয়ার আসলে করতে পারবে সব সময়। সে নাও করতে পারে, নানান কারণে নাও করতে পারে, মানে না করতে পারার মতো ক্ষমতা তার থাকতেই নাই হতে পারে। এটা তার কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে কি যে আমরা আসলে সোশ্যাল সাপোর্ট কম পাই, আমরা সোসাইটি থেকে সাপোর্ট কম পাই, আমরা মানুষের বিষধর চোখ নজর পাই। যেমন খুব মানে বাজে একটা উদাহরণ দেই। বাজে উদাহরণটা হচ্ছে, প্রায় অনেকেই আমাকে এই কথাটা বলে যে আমি এটা রবিনকেও বলতে, মানে রবিনের ক্ষেত্রে বা আমার হাজব্যান্ডের কেউ আমি শুনতে শুনেছি, এই জন্যই শুনতে শুনেছি বললাম যে আমি স্পিকারে হয়তো কারোর সাথে কথা বলছে, আমি ওই সময় এটা শুনেছি যে হ্যাঁ তোমার তো শাশুড়ি আছে বাসায়, এ কারণে তুমি তো বেশ মানে ভালোই আছো, তোমার তো অনেক রকম সাপোর্ট আছে। এটা সত্যি কথা। আমার মা আমার বাসায় থেকে আমাকে সত্যি তিনি 100% সাপোর্ট দিয়েছেন। আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার মা বাবার দ্বিতীয় সন্তান হলেও আমার বড় ভাই বহু বছর দেশের বাইরে থাকার কারণে আমার বাবা মার সাথেই আমি থেকে অভ্যস্ত বহু বছর ধরে। বিয়ের পরে আমি ইচ্ছে করেই আমার বাবা মার বাসায় গিয়ে থাকিনি, কারণ আমার কাছে আমার স্বাধীনতা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং আমি বিশ্বাস করি যে নিজের বাড়িতে নিজের সংসার গোছানোর জন্য হলেও বা নিজেকে গোছানোর জন্য হলেও নিজের একটা স্পেস দরকার, যে যেইখানে আমার শ্বশুর শাশুড়িও এসে থাকতে পারবে, শ্বশুরবাড়ির লোকও এসে থাকতে পারবে, আবার আমার মাও থাকতে পারবে, সমানভাবে তারা থাকতে পারবে। আমি যেহেতু শারীরিকভাবেই অক্ষম বলবো, কারণ আমার প্রেগন্যান্সি টাইমে আমি নড়াচড়া করতে পেরেছি কম, ওই সময় আমার মা কিন্তু আমাকে পূর্ণ সাপোর্ট দিয়েছেন। এবং আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় রাতে বাড়ি ফিরত, অনেক রাত করে বাড়ি ফিরত। সে যেহেতু কখনোই সাংসারিক নয়, তার সংসারে মনোযোগ সবসময় কম, ফলে সে আসলে ওইভাবে আমাকে সময়ও দেয়নি। দ্বিতীয় বাচ্চাটা হওয়ার সময়ও একই ঘটনাই রিপিট হয়েছে। আমার প্রেগন্যান্সির অবস্থায় আমি তাকে বেশিরভাগ সময় বাইরেই দেখেছি। বাস্তবতা হচ্ছে আমি কখনো চিৎকার চেঁচামেচি করিনি। আমার ভীষণ কষ্ট হতো, একা থাকতাম। তখন আমার শাশুড়ির সাথে আমার অনেক সময় কাটিয়েছি আমি, ফোনে আমরা গল্প করতাম, অনেক কথা বলতাম। এবং আমি তার সাথে যখন আলাপ করতাম তিনি আমাকে কখনো কখনো বলেছিলেন যে তুমি এই বিষয়ে কেন কথা বলো না, বা তুমি ওকে কেন বাড়িতে রাখার জন্য থামাও না। আমি একটা কথাই তখন তাকে বলেছি যে আসলে আমি যেটা বিশ্বাস করি, প্রত্যেকটা মানুষেরই তো একটা স্বাধীন জীবন আছে, স্বাধীন চেঁচা মানুষ। সব মানুষের মতো, আপনি চাইলেও তাকে বদলাতে পারবেন না। আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, আপনি আপনার অবস্থা বলতে পারেন, কিন্তু সে যদি না শোনে তাহলে তো আপনি তাকে জোর করতে পারেন না। আর ফোর্সফুলি কখনো মানুষকে ঘরে ঢোকানোও যায় না, ঘরে বসানোও যায় না। আমার প্রেগন্যান্সির টাইমে একবার হঠাৎ করে কাজের নাম করে সুন্দরবন চলে গেল। কাজ করে আসলো অথবা হোয়াটএভার, কাজ হলো না, যেটাই হলো না কেন, আমি দেখলাম, আমি বুঝলাম, আমি কিছু বললাম না। এখন আমি আমার জায়গায় আসি।
আমার জায়গাটা হচ্ছে যে হোয়াট ওয়াজ মাই এক্সপেকটেশন অ্যান্ড হোয়াট আই অ্যাকসেপ্টেড। অফকোর্স আমার এক্সপেকটেশন ছিল যে সে আমাকে টেক কেয়ার করবে, তার অন্যান্য সব অ্যাসোসিয়েশনের চাইতে আমিই হব তার জীবনে প্রায়োরিটি বেশি। বাট আমি যেটা বুঝতে পেরেছি যে ইট ওয়াজ রং। সে অ্যাটাচমেন্টটা পছন্দ করে না, সে তার মতো করে থাকতে পছন্দ করে, সে তার স্বাধীনতা চায়, ওটা নিয়েই সে থাকতে আনন্দ পায়। এবং যখন আমি এটা বুঝতে শুরু করেছি তখন কিন্তু তার প্রতি আমার কোনো এক্সপেকটেশন বা তার ওই ব্যাপারগুলোকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং তার প্রতি আমার সকল এক্সপেকটেশন আমি বন্ধ করে দিয়েছি। বেসিক কিছু এক্সপেকটেশন ছাড়া আমার কাছে তেমন কোনো এক্সপেকটেশন আসলে নাই। মানুষ যেভাবে করে সংসারকে দেখে যে তার কিছু চাওয়া পাওয়া আছে, তার পছন্দ অপছন্দের ভ্যালু করবে, তাকে সম্মান করবে, সেই সব কিছু আমি কিন্তু হয়তো পাইনি, কিন্তু সেটা নিয়ে আমি কোনো কমপ্লেইনও করিনি তাকে, কারণ সে যেমন সে তেমনই, আমি চাইলেও তাকে বদলাতে পারবো না। সো লাইফের এইটা হচ্ছে একটা বড় পার্ট, যেই মানুষ যেরকম তাকে আপনার সেভাবে অ্যাকসেপ্ট করে নিতে হবে, যেই মানুষ যেমন আপনাকে সেভাবেই অ্যাকসেপ্ট করতে হবে। সেটা যদি আপনাকে পেইন দেয়, প্রয়োজনে আপনার নিজেকে সেই পেইন থেকে দূরে রাখতে হবে, চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য। সংসার নামার এই গল্পটা, এই এতগুলো কথা বলার পেছনে কারণ আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আপনি আপনার জীবনের যেই এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা যদি বদলান, অ্যাকসেপ্টেন্স লেভেল যদি বাড়ান, তাহলে লাইফ অনেক সহজ হয়ে যায়। অ্যান্ড নট নেসেসারি যে আপনাকে সেই এক্সপেকটেশন লেভেলটা আরেকজন ফুলফিল করতেই পারবে, নাও করতে পারে, কিন্তু তারপরেও আপনি হয়তো অ্যাকসেপ্ট করে যাচ্ছেন। আমাদের দেশের পার্সপেক্টিভে সংসারকে যেভাবে দেখা হয়, সংসার এখনকার জেনারেশনের জন্য ওটা আর এরকম নাই। দিস ইজ নট অ্যাটাচমেন্ট এনিমোর। I have seen people, I have seen different type of people, different mindset-এর মানুষ আমি দেখেছি। আমাদের জেনারেশনের মধ্যে অ্যাটাচমেন্ট বলে আসলে কিছু নাই। উই আর মোর অর লেস সোশ্যাল একটা রিলেশনশিপ মেনটেন করার জন্য আমরা সংসার করি, এবং সংসারের আলটিমেট যে টার্গেট থাকে একটা বেবি নেওয়ার পরে যে দায়িত্বগুলো থাকে, সেই দায়িত্বগুলো নিয়ে যেহেতু আমরা কনসার্ন থাকি না, সে কারণে আমাদের কাছে মনে হয় যে বেবি একটা জন্ম দিতে পারা মানে হলো একটা কুটুকুটু বাবু একটা পুতুলকে জন্ম দেওয়া, যে পুতুলটাকে আমি টেক কেয়ার করব, পুতুলটা আমাকে আনন্দ দেবে এবং পুতুলটা আমার জীবনের একটা ভালো লাগা ভালোবাসা। আসলে ব্যাপারটা ওরকম না। প্যারেন্টহুড ইজ আ ডিফারেন্ট থিং। আর এই প্যারেন্টহুড নিয়ে আমাদের দেশে তেমন করে কাউকে কখনোই বোঝানো হয় না, রেসপন্সিবিলিটি নিয়ে কখনোই বোঝানো হয় না, সংসারের রেসপন্সিবিলিটি নিয়ে কখনোই সংসারে বোঝানো হয় না। এই কারণেই আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে এত অশান্তি, এবং তারা প্রতি মুহূর্তে একজন আরেকজনকে শুধু দোষই দিয়ে যায়। কেউ কখনো চিন্তা করে না যে আমি যে ওকে দোষ দিচ্ছি, আসলে ও তো এভাবে গ্রোই করেনি, ওর ব্রেইনটাই এভাবে গ্রো করেনি। এবং আপনি জোর করে কাউকে কোনো কিছু করাতে পারবেন না। জোর করে যেমন ভালোবাসা হয় না, জোর করে একটা সম্পর্কও টিকে থাকে না। পৃথিবীটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সংসার করি ঠিকই, আমরা একই সাথে বাচ্চাদের দিকে তাকিয়ে হাসি, কিন্তু সম্পর্কের জায়গাটা তখন সম্পূর্ণভাবে প্যারেন্টহুড হয়ে যায়, ওটা আর তখন লাইফ পার্টনার থাকে না। ফলে আপনি যখন বিয়ে করবেন অথবা আপনি যখন সংসার শুরু করবেন, তখন আপনাকে জানতে হবে যে আপনি সংসার আসলে কেন করতে চান। ইজ ইট অনলি ফর বেবিজ, ইট ইজ অনলি ফর ফ্যামিলি, অর ইজ ইট অনলি ফর ইয়োর লাইফ? ইফ ইট ইজ ফর ইউ,
for your life, if you need a partner, a very good partner, then you have to think differently. Partnership is not about parenthood. Partnership is not about sex. Partnership হচ্ছে সমান সমানে হয়। ব্যবসা যেমন সমান সমানে হয়, তেমনি পার্টনারশিপও কিন্তু সমান সমানে হয়। ফলে আপনি সমান সমান কতটুকু দায়িত্ব পালন করছেন তার উপরে আপনার পার্টনারশিপ কিন্তু নির্ভর করবে যে ওই পার্টনারশিপটা আপনি ক্যারি করতে পারবেন নাকি পারবেন না। ইম্পর্ট্যান্ট লাইফে সংসারটা ইম্পর্ট্যান্ট না, বোঝা ইম্পর্ট্যান্ট, বুঝতে পারা ইম্পর্ট্যান্ট, কতটুকু করবেন কতটুকু করবেন না সেটা জানা ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ।